হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ চ্যাপ্টারের সমুদ্রে দূষণ ও সমুদ্রের জীবের সমস্যা টপিকটাকে নিয়ে আলোচনা করব। সমুদ্রে দূষণ মানে সমুদ্রে যেভাবে দূষণগুলো হচ্ছে, যেভাবে জলদূষণগুলো হচ্ছে এবং তার ফলে সমুদ্রের মধ্যে থাকা জীবেদের কী সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বলছে সমুদ্রে দূষণের মূলে কি কি আছে তাদের একবার চিনে নিই। মানে সমুদ্রে দূষণটা কেন হচ্ছে, কাদের জন্য হচ্ছে, কিসের জন্য হচ্ছে। এরা হলো কীটনাশক, মানে কৃষি জমিতে কীটপতঙ্গকে মারার জন্য যে কীটনাশক ছড়ানো হয় সেগুলো যখন বৃষ্টির জলের সাথে ধুয়ে গিয়ে সমুদ্রে মেশে, সেগুলোও একটা কারণ। আগাছানাশক, সেম আগাছা, কৃষি জমিতে আগাছা জন্মেছে, ভাবো ধানের চাষ করছো, তার সাথে অনেক আজগুবি ভুলভাল জিনিসপত্র উঠে গেছে, সেগুলোকে মারার জন্য আমরা কি করব? আগাছানাশক ইউজ করব। সেই আগাছানাশকগুলো যখন আমরা ইউজ করি, সেইগুলো যখন জলে ধুয়ে সমুদ্রের জলে গিয়ে মেশে, তখন সমুদ্রের জলে দূষণ ঘটে। রাসায়নিক সার, সেম কৃষি জমিতে রাসায়নিক সারও দেওয়া হয়। ডিটারজেন্ট, নদীর ধারে বা পুকুরের ধারে যেখানে তোমরা সব কাছাকাছি হয় সেখান থেকে কি হয়, ডিটারজেন্ট নদীর জলে মেশে, সেই নদীটা যদি কোনোভাবে গিয়ে সমুদ্রের সাথে মেশে, সেই ডিটারজেন্টের জন্য সমুদ্রে দূষণ হতে পারে। তেল, সমুদ্রের মধ্যে থেকে জাহাজ যাচ্ছে, জাহাজ লিক হয়ে গেল, সেখান থেকে তেল ছড়িয়ে গেল পুরো সমুদ্রে, এটাও দূষণের একটা কারণ। জৈব বর্জ্যযুক্ত ময়লা জল বা সিওয়েজ, তোমরা যে পটি করো কিংবা টয়লেট করো, সেগুলোর যে নোংরা জলগুলো, সেগুলো সিওয়েজ ট্রিটমেন্টের জন্য সেগুলো সমুদ্রেই আলটিমেটলি ফেলা হয়। তো সমুদ্রে যে ফেলা হচ্ছে ওই জন্য সমুদ্রের জল দূষিত হয়। প্লাস্টিক আর নানান কঠিন বস্তু, তাহলে আমরা কিসের জন্য সমুদ্রে দূষণ হয় সেটা আমরা জেনে নিলাম, তাই তো। এবার বলছে রাসায়নিক সার বা জৈব বর্জ্যযুক্ত ময়লা জলের জন্য কিভাবে দূষণটা ঘটছে বা এর ফলে সমুদ্রের জীবেদের কি কি সমস্যা হচ্ছে। বলছে রাসায়নিক সার আর জৈব বর্জ্যযুক্ত ময়লা। জৈব বর্জ্যযুক্ত ময়লা মানে গোবর বা এরকম অনেক কিছু জৈব ময়লা আছে যেইগুলো কিনা ন্যাচারালি নষ্ট হয়ে যায়, ন্যাচারালি ওইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এইগুলোকে জৈব বলা হয়। আর জৈবর উল্টোটা কি হবে তাহলে? কৃত্রিম। কৃত্রিম বলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে এটা কৃত্রিম নয়, এটা ন্যাচারাল পুরো, কিন্তু ময়লা বা বর্জ্য পদার্থ। এটা থাকা নানান পুষ্টি উপাদান সমুদ্রের জলে মেশার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটনরা সংখ্যায় খুব বেড়ে যায়। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ময়লার মধ্যে নানা রকমের পুষ্টি উপাদান কি করে রয়েছে। ময়লার মধ্যে যদি পুষ্টি উপাদান নাই থাকতো তাহলে একটা জিনিস ভেবে দেখো, কখনো যখন গোবর দেখেছো তোমরা, গোবরের ওপরে যে মাছি ভনভন করে, ওরা ওখান থেকে যদি কোনো রকমের পুষ্টি নাই পেয়ে থাকে তাহলে ওরা কেন ওখানে ভনভন করে? ভাবনার বিষয় না কি? যে কোনো জৈব, আমি আবারও বলছি, যে কোনো জৈব বর্জ্য পদার্থের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায় এবং এই জৈব বর্জ্যগুলো যখন সমুদ্রে মিশছে সেখানে অনেক ছোট ছোট ফাইটোপ্ল্যাঙ্কটন আছে। তো আগের দিন ফাইটোপ্ল্যাঙ্কটন কি আমরা পড়ে ফেলেছি, উদ্ভিদের মতো যে সকল ছোট ছোট আণুবীক্ষণিক জীবেরা যারা ভেসে বেড়ায় জলের স্রোতের সাথে, এইগুলো সেই পুষ্টি উপাদানগুলোকে সংগ্রহ করে খুব বেশি পরিমাণে বেড়ে যায়, খুব বেশি পরিমাণে বেড়ে যায়। সমুদ্রের জল এরা ঢেকে দেয়, এটা এত পরিমাণে বেড়ে যায় সমুদ্রের জল ঢেকে দেয়। একে বলা হয় অ্যালগাল ব্লুম। অ্যালগাল ব্লুম, অ্যালগা কথাটা শৈবালের সাথে রিলেটেড, আর ব্লুম মানে পুরো জিনিসটাকে ছড়িয়ে দিয়েছে, পুরো জিনিসটাকে ছড়িয়ে ঢেকে দিয়েছে। তাহলে অ্যালগাল ব্লুম কি কাকে বলে মনে থাকবে? যখন জৈব বর্জ্য পদার্থযুক্ত ময়লা সমুদ্রের জলে এসে মেশে তখন সেখানে ফাইটোপ্ল্যাঙ্কটনদের পরিমাণ এতটাই বেড়ে যায় তারা সমুদ্রকে ঢেকে দিতে পারে। এই ঘটনাটিকে বলা হয় অ্যালগাল ব্লুম। ডিনোফ্ল্যাজেলেটরা, এই ডিনোফ্ল্যাজেলেট কি ছিল? এরাও এক ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন ছিল। দু ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন আমরা পড়েছিলাম, একটা ডায়াটম, একটা ডিনোফ্ল্যাজেলেট। ডিনোফ্ল্যাজেলেটরা সংখ্যায় বেড়ে গিয়ে জলের রঙটা লাল হয়ে যায়। ডিনোফ্ল্যাজেলেটরা লাল রঙের হয়, অনেক রকমের রঙের হয়। লাল রঙের একটা আছে ডিনোফ্ল্যাজেলেট, তার নাম গনিওল্যাক্স, তোমাদের নাম মনে রাখতে একদমই হবে না। তো সেই লাল রঙের যে ডিনোফ্ল্যাজেলেটরা, তারা সংখ্যায় যদি বেড়ে যায় তাহলে জলের রঙটা লাল হয়ে যাবে, স্বাভাবিক নয় কি? এটাও এক ধরনের অ্যালগাল ব্লুম, এটাও এক ধরনের অ্যালগাল ব্লুম, কারণ আলটিমেটলি তো কোনো একটা ফাইটোপ্ল্যাঙ্কটনই বেড়ে গেছে আর সেটা সমুদ্রকে ঢেকেও দিচ্ছে,
কালার নিয়ে কি যায় আসে, তাই জন্য এটা লাল রঙের অ্যালগাল ব্লুম। এদের দেহ থেকে বেরোনো অধিবিষ অন্যান্য সামুদ্রিক জীবেদের মৃত্যুও ঘটাতে পারে। এই বিষটার নাম হচ্ছে স্যাক্সিটক্সিন। কি বললাম? স্যাক্সিটক্সিন। তোমাদের এই টক্সিনটার নামও মনে রাখতে হবে না, তোমরা শুধু মনে রাখবে যে লাল রঙের যেই ডিনোফ্ল্যাজেলেটদের মধ্যে দিয়ে অধিবিষগুলো বেরোয় সেগুলো অন্যান্য জীবেদের মৃত্যু ঘটায়। তাহলে আমাদের যদি সমুদ্রে এসে বর্জ্য পদার্থটা নাই মিশতো তাহলে তো এত কিছু ঘটনা ঘটতোই না। আলটিমেটলি লসই তো হলো, প্রাণীরা তো মারা গেল না। জলের স্বচ্ছতা কমে গিয়ে সূর্যের আলো প্রবেশে বাধা সৃষ্টি হওয়ার ফলে সালোক সংশ্লেষ বাধা পায়। এর ফলে কি হয়? এর ফলে জলের তলার যে উদ্ভিদগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে অক্সিজেন পাচ্ছে না, মানে সূর্যের আলো পাচ্ছে না। তো সূর্যের আলো যদি তারা না পায় তারা কি অক্সিজেন ছাড়বে? অক্সিজেন ছাড়তে পারবে না। শ্বাস নিতে না পেরেও অনেক জীব মরে যাবে, আবার উদ্ভিদগুলোও মরে যাবে আস্তে আস্তে সূর্যের আলো যদি না পায়। খুব ডেঞ্জারাস কিন্তু এই জিনিসটা। আর এই বিপুল পরিমাণ শৈবালরা শ্বাসকার্য চালানোর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনটা কমে গিয়ে সামুদ্রিক প্রাণীদের অক্সিজেনের অভাব ঘটে। ক্লিয়ার হলো? যার ফলে ওই সব প্রাণীদের মৃত্যু ঘটতে পারে। আই থিঙ্ক এতটা ক্লিয়ার। এবার আমরা পড়ব তেল। তেল বহন করে নিয়ে যাচ্ছে এমন জাহাজে দুর্ঘটনা ঘটলে বা ডুবে গেলে বা সমুদ্রের তেল তোলার জায়গায় দুর্ঘটনা ঘটলে সমুদ্রের তেল মিশে। ক্লিয়ার? সামুদ্রিক জীবদের পক্ষে এই তেল বিষের মতোই, কারণ অপরিশোধিত তেলে থাকে নানান বিষাক্ত পদার্থ। কোনোদিন এক গ্লাস পেট্রোল খেয়ে দেখো, বুঝে যাবে। তুমি যদি আর বেঁচে থাকো তাহলে তুমি বলতে পারবে যে না এটা অতটাও ক্ষতিকারক নয়, কিন্তু আমরাও জানি এটা খুবই ক্ষতিকারক, এটা খুবই বিষাক্ত। সমুদ্রের জলের ওপরে তেলের স্তর থাকলে জলে অক্সিজেন ঢুকতে বাধা পায়, এটাতেও অক্সিজেন ঢুকতে পারছে না। তা আলটিমেটলি কী হবে? অক্সিজেনের অভাবে আবারও প্রাণীরা মারা যাবে। এছাড়াও সামুদ্রিক প্রাণীদের চামড়ায় ঘাড়, চোখ, মুখ, নাক ইত্যাদি অঙ্গে অস্বস্তি বা প্রদাহ হতে পারে। এখানে দেখছো একটা হাঁসের গায়ে পুরো তেল লেপটালেপটি হয়ে গেছে, সারা গায়ে ঘা হয়ে যাবে না ওর? ও তো ঠিকঠাকভাবে ধুতেও পারবে না, কারণ তেল তো জলে ধুলেও যায় না, না তেল তো জলে অদ্রাব্য। অস্বস্তি বা প্রদাহ হতে পারে। সমুদ্রের জলে তেল মিশলে সামুদ্রিক প্রাণীদের তাপ নিরোধক আর জল নিরোধক ক্ষমতা নষ্ট হয়ে যায়, ফলে সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে এসে তারা অসুস্থ হয়ে পড়তে পারে। তাপ নিরোধক কথাটার মানে কি? তাদের যে আমাদের বডিতে যে তাপ আটকানোর যে প্রসেস, সেই প্রসেসটা নষ্ট হয়ে যায়। জলের থেকে আটকানো, জল নিরোধক করার যে প্রসেস সেইটা নষ্ট হয়ে যায়। ফলে সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে আসলে তারা অসুস্থ হয়ে পড়তে পারে। এছাড়াও তেলে ভিজে যাওয়া পাখিরা ঠোঁট দিয়ে নিজেদের তেলে ভেজা পালকে বোলালে ওই তেল তাদের শরীরে ঢুকে অভ্যন্তরীণ অঙ্গেরও ক্ষতি করতে পারে। এবার বলছে প্লাস্টিক। সমুদ্রে প্লাস্টিকজাত জিনিস ফেলা হলে সেগুলো ভাসতে থাকে। অনেক সময় সামুদ্রিক প্রাণীরা খাবার ভেবে এইসব প্লাস্টিকজাত জিনিসকে খেয়ে ফেলে। প্লাস্টিক বর্জ্য বড় আকারের হলে খাদ্যনালীতে আটকে গিয়ে খাবার যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। অনাহার বা সংক্রমণে প্রাণীটার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মানে ওরা তো জানে না যে প্লাস্টিকটা ক্ষতিকারক নাকি প্লাস্টিকটা তারা ডাইজেস্ট করতে পারবে কি পারবে না, তাই প্লাস্টিকটা ওরা খেয়ে নেয় আর ওটা গিয়ে খাদ্যনালীতে আটকে যায়। সমুদ্রের জলের অম্লতা বেড়ে যাওয়া। মানুষের বিভিন্ন কাজের ফলে পরিবেশে CO2 নির্গমনটা বেড়েই চলেছে। সমুদ্রে এই CO2-র একটা বিরাট অংশ শোষণ করে নেয়। সমুদ্র এই CO2-র একটা বিরাট অংশ শোষণ করে নেয়। ফলে পরিবেশে CO2-র পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের জলের অম্লত্ব বাড়ছে। কেন অম্লত্ব বাড়ছে? এটা সবসময় মাথায় রেখে দেবে যে CO2 হলো একটা আম্লিক গ্যাস। CO2 যখন জলের সাথে মিশে যায় তখন কার্বনিক অ্যাসিড তৈরি করে, আর অ্যাসিড মানেই অম্ল, তাই জন্য জলে অম্লত্বটা বেড়ে যায়। আই থিঙ্ক এটা ক্লিয়ার হলো। আর এর প্রভাব পড়ছে মাছ, স্কুইড আর অন্যান্য ফুলকাযুক্ত সামুদ্রিক প্রাণীদের ওপরে, কারণ আম্লিক সমুদ্রের জল থেকে শ্বাসকার্যের জন্য প্রয়োজনীয় দ্রবীভূত অক্সিজেন পাওয়া এদের পক্ষে ক্রমশ কঠিন হয়ে পড়ছে। তাছাড়াও জলের অম্লতা বেড়ে গেলে শামুক, ঝিনুক আর কোরালদেরও ক্যালসিয়াম কার্বনেটের খোলক তৈরি করা কঠিন হয়ে পড়বে। ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথর।
সেই চুনা পাথরের যে খোলকটা তাদের ওপরে থাকে, ঝিনুক তোমরা অনেকেই দেখেছো, শামুক তোমরা অনেকেই দেখেছো, তাদের বাইরের যে খোলকটা সেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়েই তৈরি হয়। এবং যদি সমুদ্রের জলে CO2 পরিমাণ এতটা পরিমাণে বেড়ে যায় তখন এই খোলকটা বানানোও সেটা তাদের পক্ষে দুষ্কর হয়ে পড়বে। অতিমাত্রায় আম্লিক সমুদ্রের জলে এইসব প্রাণীদের ক্যালসিয়াম কার্বনেটের খোলক নষ্টও হয়ে যেতে পারে। তোমাদের এই ক্লাস 8-এরই কার্বন ও কার্বন ঘটিত চ্যাপ্টারে তোমরা পড়বে যে ক্যালসিয়াম কার্বনেট যখন CO2-র সাথে বিক্রিয়া করে তখন সেটা বিনষ্ট হয়ে যায়, ক্যালসিয়াম কার্বনেটটা বিনষ্ট হয়ে যায়। ক্যালসিয়াম কার্বনেট বিনষ্ট হয়ে যাওয়া মানে তাদের খোলকটা নষ্ট হয়ে যাওয়া, এবং তাদের খোলক যদি নষ্ট হয়ে যায় তারা বাঁচতে পারবে না, কারণ তারা খুব নরম বডির অ্যানিম্যাল। তাদের বিভিন্ন আঘাত থেকে বাঁচানোর জন্যই সেই শক্ত খোলকটা ন্যাচারালি তাদের সাথেই থাকে, কিন্তু সেটা নষ্ট হয়ে গেলে তারাও আর বাঁচতে পারবে না। তো আমাদের এখানে আমরা সমুদ্রের দূষণ কিভাবে হচ্ছে এবং সমুদ্রের দূষণের ফলে সমুদ্রের জীবেদের কি কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো আজকের জন্য এতটাই থাকুক, এর পরের টপিকটা আমরা নেক্সট ভিডিওতে আবারও আলোচনা করব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।